আচ্ছা, ভুলে যাওয়া স্মৃতি কি সব কিছু ভুলিয়ে দিতে পারে অনুভূতি, আবেগ, চোখের জল, এমনকি সেই মানুষটাকেও, যার জন্য অনন্তকাল বেঁচে থাকা যায় এমন মনে হয়? স্মৃতি চলে গেলে কি ভালোবাসাও ফুরিয়ে যায় ফেলে আসা সমস্ত কথা? এই প্রশ্নগুলো তো থাকবেই। বেশি জল্পনা না করে চলুন আজকের গল্পটা শোনা যাক। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন লেখক অর্ণব ঘোষের কলমে স্মৃতিটুকু থাক। গল্প শুরুর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা গল্পটা শুনুন এবং আপনজনদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দিন। আমাদের গল্পগুলো নতুন শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। চলুন আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, স্মৃতিটুকু থাক। আরে আর বলো না, আমার হয়েছে যত জ্বালা। সংসারে যা খরচ বাড়ছে না দিন দিন। এই শুনেছো গো, দত্তবাড়ির ছেলেটা সরকারি চাকরি পেয়ে গেল। তাই নাকি গো? আর আমার ছেলেটা তো চেষ্টা করেই চলেছে, ভগবান মুখ তুলে চাইছে না কিছুতেই। কলকাতা থেকে প্রায় 5 কিলোমিটার দূরবর্তী অংশে যে সকল গ্রামের খোঁজ রয়েছে, সেই সকল গ্রামের একটি গ্রামে একদিন সকালের ঘটনা। কয়েকজন মহিলা পুকুরে বাসন মাজছিল আর নিজেদের সংসারের খোশ গল্প করছিল। একটা সস্তা স্কচব্রাইট দিয়ে ভাতের হাঁড়ির গায়ের ওপর খসা মাজা চালাচ্ছিল দুজন। সামনে ক্ষীণ ধারার একটি নদী তীর তীর করে বহমান। স্থানীয়রা এই নদীটিকে শৈলিনী নদী বলে। তবে তারা যেখানে বসে আছে সেখানে জল খুব একটা গভীর নয়। আশেপাশের পরিবেশটা বেশ ফাঁকা লাগছে আজকে। সকাল থেকে আকাশটাও বেশ মেঘলা করে আছে, তবে মেঘ সেরকম ডাকছে না। একটু পরে এক বিদ্যুতের ঝলকানিতে তারা দুজনেই সামনের জলের উপর দৃষ্টি ফেলল। একটা রক্ত মাখা মেয়ের দেহ ভেসে যাচ্ছে গঙ্গার প্রায় মাঝ বরাবর। মাথা থেকে রক্ত পড়ছে, মাথাটা ফেটে গেছে হয়তো। মহিলাদের মধ্যেই একজন সাঁতার কাটতে জানত। সে সাথে সাথেই লাফ দিয়ে সেই মেয়েটার দিকে এগিয়ে গেল। কোনো মতে জল ভেঙে তাকে উদ্ধার করে পাড়ে নিয়ে এলো। মেয়েটার পরনে হলুদাভ সবুজ রঙের একটি চুড়িদার, সম্পূর্ণ ভিজে গেছে। মাথা থেকে রক্ত গড়িয়ে গাল বেয়ে পড়ছে। তাকে পাড়ে এনে শোয়াতে ঝিরঝিরে বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে তাদের দুজনকে ভিজিয়ে দিতে লাগলো অল্প অল্প করে। দু একবার মুখের উপর থাপ্পড় মারল সেই মহিলা। কিছুক্ষণ পরেও যখন জ্ঞান আসলো না, তখন তারা ঠিক করলো এই গ্রামেই তাকে সেবা করবে এবং সারিয়ে তুলবে। বৃষ্টি মাথায় করে তারা সেই মেয়েটার অচৈতন্য শরীরটা একটা ভ্যানে করে নিয়ে এলো কবিরাজ মশাইয়ের বাড়িতে। বৃদ্ধ কবিরাজ মেয়েটির প্রাথমিক চিকিৎসা করার পর তাদের বললেন, মা, একে এখানেই রেখে যাও। আমার একটু সময় লাগবে, কিন্তু আমি ওকে ঠিক সারিয়ে তুলতে পারবো। মাথার চোটটা সারতে একটু সময় লাগবে। মহিলা দুজন নমস্কার জানিয়ে আবার শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে দৌড়ে চলে গেল। বৃদ্ধ কবিরাজ তার ঘরের খাঁটি তাকে শুয়ে দিয়ে তার মাথায় একটা নিম বাটার লেই করে ক্ষতস্থানে লেপে দিলেন। তারপর একটা ব্যান্ডেজ বেশ ভালো করে বেঁধে দিলেন। অল্প অল্প করে গাছের পাতার রস, কিছুটা জল আর একদম নরম মাংস সেদ্ধ করে তার মুখে দিয়ে তাকে খাওয়াতেন। এই করে প্রায় 1 সপ্তাহ চলল। সেদিনও সকাল থেকে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। জানলার পর্দা দিয়ে একটা ঠান্ডা হাওয়া মেয়েটার মুখের উপর এসে পড়ল। কিছুটা চেতনা যেন ফিরে এলো তার। হালকা পাতলা চোখ খুলে চাইল সে। অনুভব করলো তার মাথায় খুব
যন্ত্রণা হচ্ছে। চোখ খুলতেই সে দেখলো একটা অচেনা জায়গায় সে শুয়ে আছে। একটা ছোট্ট মতো পরিঘর, একটা ছোট ঘাটে সে শুয়ে। সামনের মেঝেতে বসে এক বুড়ো লোক হামানদিস্তায় কি যেন একটা বাড়ছে। একাধারে জানলার পর্দা থেকে ফুরফুরে হাওয়া আসছে। সে একটু গোয়াতে বৃদ্ধ কবিরাজ উঠে এসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তারপর মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, এখন শরীর কেমন লাগছে মা? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু শুয়ে রইল চুপ করে। কবিরাজ ব্যান্ডেজ করে তার মাথায় লাগানো লেটা সরিয়ে দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলো। এই তো ও অনেকখানি সেরে গেছে, আর 1-2 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। তুমি কোথায় থাকো মা? মেয়েটা এবার বৃদ্ধ কবিরাজের দিকে তাকিয়ে আদ্র স্বরে কোনো মতে একটাই প্রশ্ন করল, আমি কে? কোর্ট থেকে শেষ হিয়ারিং শুনে বাইরে বেরোচ্ছিল অনেক। শেষমেশ কেসটা টাকার কাছে হেরে গেল। সুস্মিতা সেন আজ থেকে আবার সুস্মিতা চক্রবর্তী হয়ে গেল। কোর্টের বাইরে সুস্মিতা আরও উকিল দাঁড়িয়ে আছে। দীর্ঘ 7 মাস ধরে চলতে থাকা ডিভোর্স কেসের আজ অবসান ঘটল। সুস্মিতা একটা হাসি মুখ নিয়ে অনেকের কাছে এসে বলল, তোমার চাকরিটা হয়ে গেলে হয়তো এই দিনটা আসতো না অনি, কিন্তু কতদিন আর এইভাবে চলতো বলো তো? কিছু মনে করো না, বাবাইয়ের পড়ার খরচটা না হয় আমি। লাগবে না। শান্ত কণ্ঠে এই একটা কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে সে। 12 বছরের বিবাহিত জীবনের সমাপ্তি আজকে। অনেক শুধু নিজের ছেলেকে নিজের কাছে রাখতে চেয়েছিল। সুস্মিতা যদিও কোনো আপত্তি জানায়নি, আর কোনো খরবশও যায়নি, উল্টে বরং তাদের সন্তানের পড়ার খরচটা দিতে চেয়েছিল। কিন্তু অনেকের পৌরষ সেটা নিতে অগ্রাহ্য করে। যার সাথে কোনো সম্পর্কই নেই সে কেনই বা তার সন্তানের খরচ বহন করবে? যদিও আসল কথা, শ্বশুরের পয়সায় নিজের ছেলেকে পড়ানো তার আত্মসম্মানে বাঁধে। বাসে উঠে পড়ে সোজা চলে যায় সেটা ছেলের স্কুলে। আজকে মিটিকে আবার ডেকেছেন স্কুলের প্রিন্সিপাল মিসেস গুহ। এই নিয়ে এটা এই মাসে 4 নম্বর বার হল। ছেলের নামে কমপ্লেন শুনতে আর যেন ভালো লাগে না। তবুও ডেকেছে যখন, যেতে তো হবে। শখ করে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিল তারা তাদের একমাত্র ছেলেকে। তখন তাদের ব্যবসার উন্নতি চড়চড় করে হচ্ছিল। গত 10 মাস আগে তাদের চামড়ার ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। সেই যে ব্যবসার মন্দা শুরু হলো, আর লক্ষ্মীলাভ হয়নি তাদের। বাধ্য হয়ে অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু বিরাটের ভাগ্য শিখে ছিড়ল না। জমানো অর্থ দিয়ে সংসার আর ছেলের পড়াশোনা, স্কুল সব প্রান্তে হচ্ছিল। মাঝে শ্বশুরবাড়ি থেকে কিছু ধারও চাইতে হলো। এই নিয়ে প্রায় সুস্মিতার সাথে মেজাজ হারিয়ে ঝগড়া লাগতো। শেষে যখন আর চাকরি হলো না তার, তখন আজকের এই পড়ে। এসব ভাবতে ভাবতেই বাস এসে যায় স্কুলের সামনে। কন্ডাক্টর চিৎকারে ঘোর কাটতেই এক লাফে নেমে পড়ে সে। প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে দেখে তার ছেলে অংশু আগে থেকেই ঘরের বাইরের একটা বেঞ্চে বসে আছে। অংশুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চল। কাছের দরজায় টোকা মেরে বাইরে দাঁড়িয়ে অনেক জিজ্ঞাসা করল, মে আই কাম ইন ম্যাডাম? মিসেস রিচা গুহ ভেতর থেকে আসতে বললে ওরা দুজন ভেতরে গিয়ে উল্টো দিকের দুটো চেয়ারে বসলো। মিসেস গুহ বেশ কিছুক্ষণ প্রথমে কতগুলো রেজাল্ট ভালো করে সাজিয়ে ডেস্কের ভেতর ঢুকিয়ে রাখল। তারপর আরেকটা ডেস্ক থেকে কতগুলো খাতা বের করে একটা পাতা খুলে অনেকের দিকে এগিয়ে দিল। খাতাটা তারই ছেলে অংশুর। অংশু মাথা নিচু করে বসে আছে। মিসেস গুহ এবার বলল, Mr. Shane, I think
নাও ইউ শুড থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট অংশুস ফিউচার। ক্লাস 4 হয়ে গেল, এখনো এরকম মিস্টেকে ভর্তি। আগের ক্লাস টেস্টে ইংলিশে শুধুমাত্র দুটো প্রিপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এ আর বি লিখে এসেছে, বাকি কিচ্ছু লেখেনি। অনেক খাতাটা বন্ধ করে বলল, আই এম সরি ম্যাম, আমি নিজে এবার থেকে। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে মিসেস গুহ বলল, মিস্টার সেন, সরি টু ইন্টারাপ্ট, কিন্তু আমাদের স্কুল আর অংশুকে রাখতে পারবে না। সামনের মাসে আমাদের ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট, আই মিন ক্লাস 4-এর ফাইনাল টেস্ট। আমরা তো অনেকটাই কনসিডার করলাম, বলুন। প্লিজ ম্যাম, আমাদের অবস্থা একটু খারাপ, যদি একটু। লুক মিস্টার সেন, আমি চিনি আপনাকে। আপনি অত্যন্ত ভদ্র সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, আর সেই জন্যই আপনাকে আমরা ডেকে অংশুর ভবিষ্যতের কথার প্রেক্ষিতেই বললাম। দেখুন, আমরা তো ওকে রেখে দিতেই পারি, কিন্তু এতে ওর কি লাভ হবে বলুন তো? ওর এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো একটা প্রপার পার্সোনাল গাইড, যে ওকে শুরু থেকে সব করাবে, যেটা আমাদের এখানে অসম্ভব। একজনের প্রতি আলাদা করে ফোকাস আমরা দিতে পারবো না, আর সেই জন্যই। এই বলে সে একটা কার্ড বের করে এনে অনেকের হাতে দিয়ে বলল, এ নিন, আমারই স্টুডেন্ট, একটা স্কুল চালায়, খুব যত্ন সহকারে প্রত্যেক বাচ্চার আলাদা আলাদা কেয়ার নেয়। ওখানে এরকম বাচ্চারাই পড়ে যাদের সবার সাথে সবার মাঝে কম্পিট করতে গিয়ে নিজেদের বেস স্ট্রং হয় না। ও ওখানকার ফিজও খুব কম, যোগাযোগ করে নেবেন। অনেক কার্ডটা হাতে নিয়ে দেখলো নাম লেখা প্রবীর বিশ্বাস। একটা ছোট্ট হাসি এসে আবার মিলিয়ে গেল অনেকের মুখে। প্রবীর তার ছোটবেলার বন্ধু। মিসেস গুহ বলল, আমি একটা গ্রিন টিসি ইস্যু করে দিচ্ছি, আর অংশুর নামে আমার একটা রেফারেল। ওকে ভর্তি করানোর সময় তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। মিসেস গুহ একটা টিসি আর একটা সুপারিশ লেটার লিখে দিয়ে দিল অনেকের হাতে। অনেকে উঠতেই সে বলল, খারাপ ভাববেন না মিস্টার সেন, আমি আশা করব অংশুর উন্নতি হোক, আর সেই জন্যই। আসছি ম্যাডাম, চলে আয়। এই বলে অংশকে নিয়ে অনেক বেরিয়ে গেল। মিসেস গুহ দেখল সংসারের চাপে জর্জরিত একজন বাবা তার সন্তানকে নিয়ে বেরিয়ে গেল কাঁচের দরজা খুলে। বাড়ি ফিরল যখন, তখন প্রায় বিকেল হয়ে গেছে। অংশুকে নিয়ে এখন এক রাস চিন্তা। হাত মুখ ধুয়ে মিসেস গুহর দেওয়া নাম্বারে ফোন করলো অনেক। কিছুক্ষণ পর উল্টো দিক থেকে ফোন তুলল একটা লোক। অনেক সাথে সাথেই বলল, হ্যালো, এম আই স্পিকিং উইথ মিস্টার প্রবীর বিশ্বাস? হ্যাঁ, আপনি? প্রবীর, আমি অনেক সেন। মনে পড়ছে সেই স্কুলের লাস্ট বেঞ্চ? অনেকের কথা শুনে প্রবীর একটু মনে করলো পুরনো কথাগুলো। কিছুক্ষণ নীরবতার পর ওপাশ থেকে আনন্দ মেশানো কণ্ঠ শোনা গেল প্রবীরের। আরে আরে অনি, তুই? এতদিন পরে মনে পড়লো আমার কথা। কেমন আছিস বল? অনেকের এবার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। পুরুষ মানুষ, তাই সচরাচর কারোর সামনে চোখের জল ফেলতে পারে না, কিন্তু স্কুলের পুরনো বিশ্বস্ত বন্ধুর সামনে নিজের ভেতরের শক্ত খোলস ছেড়ে বাইরে বের করে দিল তার সমস্ত দুঃখ কষ্ট। কাঁদতে কাঁদতে সে বলল, ভালো নেই রে প্রবীর, আমি একটু ভালো নেই। এ কি, কাঁদছিস কেন? কি হয়েছে খুলে বল। অনেক চোখের জল মুছে শান্ত কণ্ঠে সমস্ত কথা প্রবীরকে বলল। সব শুনে প্রবীর বলল, ভালোই করেছে রিচা ম্যাম তোকে আমার কার্ডটা দিয়েছে, কিন্তু আমি। তুই কি কিছু একটা করতে পারবি রে? তুই এখন আমার শেষ ভরসা রে। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। বেশ কিছুক্ষণ ভেবে প্রবীর বলল,
আচ্ছা শোন, আমি ব্যবস্থা করতে পারবো, কিন্তু একটা কথা, তুই যেমন ঠাটে বাটে আছিস তেমন থাকবি না। নিচে নামতে হবে স্ট্যান্ডার্ড। রাজি থাকলে বল। অনেক আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো বলল, আমার জীবনে একটু শান্তি চাই, বিশ্বাস কর। একটা সুস্থ স্বাভাবিক জীবন হলেই হবে। বেশ, তুই সামনের মাসে ট্রেন ধরে আমাদের গ্রাম নাজিমপুরে চলে আয়। আর তার আগে কি করতে হবে আমি বলে দেব। আর শোন, অত চিন্তা ভাবনা করিস না। এই 15টা দিন নিজের মতো করে কলকাতায় থাক, একটু রিল্যাক্স কর। কিছু অসুবিধা হলে বলিস। এখন রাখলাম। ফোন রাখতেই অনেক শোয়ার ঘরের দিকে এগোলো। তার প্রিয় বাবাই ঘুমিয়ে পড়েছে। অনেক তার পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বড় আরাম লাগছে আজকে অনেকের। নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। সেদিন রাতে বড্ড ভালো ঘুম হলো অনেকের। এমন ঘুম সে শেষ 10 মাসে একদিনও ঘুমায়নি। 15 দিন পর সকাল সকাল নিজের ছেলেকে নিয়ে তার প্রিয় বাড়িটিকে শেষবারের মতো বিদায় জানিয়ে বেরিয়ে এলো অনেক। আর হয়তো কখনো আসা হবে না, বা কলকাতায় কাজে এলে মাঝে মধ্যে থাকতে পারে। একটা হলদে ট্যাক্সি করে সোজা রওনা দিল শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে পড়ে ওরা দুজন। শহরের দূষিত বাতাস থেকে সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে এগোতে লাগলো ট্রেনের যাত্রীরা। অনেক নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাঝে মধ্যে কলকাতা ছেড়ে বেরিয়ে একটু গ্রামের দিকে এলে ব্যাপারটা শরীরের জন্য অনেকটা ওষুধের কাজ করে, বুঝলি? অংশু প্রত্যুত্তরে একটা মিষ্টি হাসি দিল কেবল। স্টেশনে আসতে ওরা দুজন নেমে পড়ল। ছোটখাটো একটা স্টেশন, একটা টিকিট ঘর শুধু দাঁড়িয়ে আছে প্রাচীরের মতো, বাকি সম্পূর্ণ অংশটাই ফাঁকা। স্টেশনে প্রবীরের আসার কথা ছিল। স্টেশন থেকে বাইরে বেরোতেই দেখলো একটা লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে তার একটা হুড খোলা গাড়ি নিয়ে। পরনে একটা খয়েরি রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা, মুখে অমায়িক হাসি, খুব সাদামাটা লাগছে। অনেক বুঝলো এই প্রবীর। অনেক এগিয়ে যেতে প্রবীর এসে তাকে আলিঙ্গন করল। কুশল বিনিময়ের পর 3 জন গাড়িতে উঠল। হুটখোলা গাড়িতে ফুরফুরে হাওয়া খেতে খেতে অনেক জিজ্ঞেস করলো, তুই এখন এখানে কি কাজ করিস? আমার একটা স্কুল আছে, তাছাড়া আমি একটা নিজের ফ্রিল্যান্স বিজনেস করি। শহরে অনেক কন্ট্রাক্ট রয়েছে, গ্রামে খরচটা একটু কম, তাই আর কি। তুই তাহলে ভালোই কামাচ্ছিস। শুধু একটু হাসলো প্রবীর। অনেক আবার প্রশ্ন করল, তাহলে ড্রাইভার রাখিসনি কেন? নাকি ড্রাইভার আর ছুটিতে? না ভাই, যেটা নিজে পারবো সেটা কেন লোক দিয়ে করাবো। কিছুক্ষণ চুপ করে গ্রামের দৃশ্য দেখছিল অনেক। হঠাৎ কি মনে হতেই আবার জিজ্ঞেস করলো, তো তুই কি তোর বিজনেসের কিছু কাজ আমাকে দিবি ভেবেছিস? না না ভাই, ওটা আমি একাই করব। তারপর পার্টনার বানিয়ে শেয়ারের লোভে একে অন্যকে খুন করি আর কি। বিজনেস সর্বদা একা। তাহলে আমি কি কাজ করব? তোর ছেলের নাম কি? আপাতত ওর অ্যাডমিশন করিয়ে দিই, তারপর বাড়ি গিয়ে তোর কাজ বলছি। স্কুল কি যাওয়ার পথেই পড়বে? হ্যাঁ, আমার হবু স্ত্রী স্কুলের প্রিন্সিপাল। একটু রাখি, হ্যাঁ। এই বলে প্রবীর হেসে দিল। অনেক মনে মনে একবার সুস্মিতার কথা ভেবে একটা হালকা হাসি দিল। দেখতে দেখতে গাড়ি এসে একটা একতলার স্কুলের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থামিয়ে প্রবীর বলল, আয় দেখি ম্যাডাম এখন কি করছেন। প্রিন্সিপালের ঘরটা একটা আলাদা দিকে করা। মাঝখানে মাঠের মতো বাচ্চারা খেলছে।
হয়তো এখন টিফিন টাইম। তার সামনে লম্বা সারি সারি ঘর দিয়ে বাচ্চাদের ক্লাস। একদিকে দুটো পরপর ঘর, তাদের একটা হয়তো টিচার্স রুম আর একটা প্রিন্সিপালের রুম। ঘরের সামনে গিয়ে তিনজন উপস্থিত হলে প্রবীর জিজ্ঞেস করলো, ম্যাডাম, ভিতরে আসবো? এসো। প্রবীর, অনিক এবং অংশু তিনজনে ভেতরে ঢুকতেই প্রিন্সিপাল উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। প্রতি নমস্কার জানাতে গিয়ে অনিকের অবস্থা খারাপ হয়ে গেল। সে যেন সামনে ভূত দেখার মতো চমকে উঠেছে। এ কি করে সম্ভব? এ তো পৌলমী। প্রবীর অনিকের দিকে তাকিয়ে দেখলো অনিক হাঁ করে তার হবু স্ত্রীর দিকে তাকিয়ে আছে। প্রবীর কুনু দিয়ে একটা খোঁচা মেরে বলল, অনিক, এটা আমার হবু স্ত্রী, একটু সামলা। অনিকের ঘোর কাটতেই সে নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম অনিক সেন, আর এই আমার ছেলে অংশু সেন। ওকেই ভর্তি করাতে নিয়ে এসেছি। বেশ, বসুন। অনেক অবাক হয়ে যাচ্ছে এই ভেবে যে পৌলমী কি করে ওকে চিনতে পারছে না। যেহেতু স্কুল, সেহেতু পাল্টা কোনো প্রশ্ন সে করল না। কিন্তু হঠাৎ টেবিলের উপর সামনে রাখা নেম প্লেটের উপর চোখ গেল তার। এ কি নাম লেখা? স্নিগ্ধা মুখার্জি। কিন্তু অনেক স্পষ্ট জানে এ তো পৌলমী রায়। সে তো একসময় তার ছেলের বয়স। স্নিগ্ধা ম্যাডামের প্রশ্নে ঘোর কাটে অনেকে। সে আমতা আমতা করে বলল, ওই ক্লাস 4, সরি, মানে বয়স 10। বেশ, ওর পুরনো কিছু খাতা বই কি কিছু এনেছেন? হ্যাঁ, এই হচ্ছে ওর আগে স্কুলের খাতা, আর এই হলো ট্রান্সফার সার্টিফিকেট। ব্যাগ থেকে সব বের করে প্রিন্সিপালের হাতে তুলে দিল অনেক। সে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে ম্যাডামের দিকে। ম্যাডাম সবকিছু এক এক করে চেক করলো। খাতাগুলো দেখার সময় তার ভ্রু একটু কুঁচকে গেল। এরপর সে মুখ তুলে বলল, আপনার অসুবিধা না থাকলে আমি আপনার সন্তানকে এখন একটু রাখতে চাই। হ্যাঁ, ও স্কুলটা একটু দেখে নিক। বেশ, আমি তাহলে বিকেল নাগাদ ওকে পৌঁছে দেবো আপনার কাছে। আচ্ছা, কিন্তু ওর খাবার কিছু? সে ব্যাপারে ভাববেন না, আমাদের এখানে ভালো মতোই খাবারের ব্যবস্থা করা আছে, ওর অসুবিধা হবে না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসছি। অনেক উঠতেই স্নিগ্ধা প্রবীরের দিকে ফিরে বলল, উনি কোথায় উঠছেন? আমাদের গেস্ট হাউসেই নিয়ে যাব। পরিষ্কার তো রয়েছেই, যতদিন না নিজের একটা ঘর হচ্ছে থাকুক। বেশ বেশ। প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে এসে দুজনেই আবার গাড়িতে উঠল। প্রবীর হাসতে হাসতে বলল, তুই কি এখন আমার হবু স্ত্রীর দিকে নজর দিচ্ছিস ভাই? অনেক এইসব আর কি কান না দিয়ে সোজা প্রশ্ন করল, তুই ওকে কোথায় পেলি? সে এক বড় গল্প, বাড়ি চল বলছি। না, এখনই বল না। কি ব্যাপার বলতো? বল না, তারপর বলবো। প্রবীর এসবের কিছুই বুঝতে পারল না। সে বলা শুরু করল, ঘটনাটা বছর 12 পুরনো। একদিন মেঘলা আবহাওয়ায় আমাদের গ্রামের 2 মহিলা নদীর তীরে বাসন মাজছিল। সেখানে ওরা শৈলিনী নদীর বুকে এক মেয়েকে ভেসে আসতে দেখে। সে মাথা থেকে রক্ত বেরিয়ে একাকার, শরীরের অজস্র জায়গায় চোট পাওয়া। যা বুঝেছিলাম যে ও গাড়ি চালাচ্ছিল আর অ্যাক্সিডেন্ট করে জলে পড়ে যায়। পরে ভাসতে ভাসতে এখানে চলে আসে। কয়েকদিন পরে ওর গাড়িটাও ভেসে এসেছিল। তো যাই হোক, সেই অবস্থায় ওকে আমাদের কবিরাজ চাটুর্যে মশাইয়ের কাছে নিয়ে গিয়েছিল সেই বউ দুটো। 2 সপ্তাহ মতো অজ্ঞান ছিল। কবিরাজ মশাই ওকে যখন সুস্থ করে তোলেন তখন ওর আগের কিছুই মনে ছিল না। এখনো নেই কিছুই ঘটনা মনে। এরপর আস্তে আস্তে ও আমাদের গ্রামের মানুষদের সাথে মিশতে থাকে, ছোটখাটো কাজ করতে থাকে, বাচ্চাদের পড়াতো। পরে আমি ওই স্কুলটা শুরু করি, সেখানে এখনো প্রিন্সিপাল।
গত বছর আমি ওকে বিয়ের প্রস্তাব দিই। আসলে প্রথম দেখাতেই ভালো লেগে গেছিল, আর এটাও ভেবেছিলাম যে ওর পক্ষেও একটা নতুন স্টার্ট হবে, পুরনো কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। তাই আমি বিয়ের প্রস্তাব দিই। জানতাম না ওরও আমাকে ভালো লাগতো। তারপর এখন তো এই ডিসেম্বরে বিয়ে আমাদের। যাই হোক, কিন্তু তুই এত কিছু হঠাৎ জানতে চাইছিস কেন? কি ব্যাপার? অনেক সবটা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলাম, বলবো পরে। প্রবীর আর বিশেষ কিছু বলল না। আগে বাড়ি পৌঁছে একটু রেস্ট করা প্রয়োজন। প্রবীরের বাড়িটা একতলা হলেও আর বাকি 5টা বাড়ি থেকে বেশ উৎকৃষ্ট মানের। পাশে লাগোয়া একটা অতিথিশালা, ইংরেজিতে গেস্ট হাউস, ব্যাস ওইটুকুই। অনেক মনে মনে শুধু হাসলো একবার। কোথায় তার এত বড় বাড়ি ছেড়ে বরাত জুড়ে এখন এই অতিথিশালায় দিন যাপন করতে হচ্ছে। অতিথিশালার ঘরটা প্রবীরের বাড়ির চাকর খুলে দিয়ে গেল। বেশ পরিষ্কার করা, ছোট্ট একটা ঘর, দুজনের শোয়ার মতো একটা খাট, 2টো চেয়ার, একটা ছোট্ট টেবিল, আর একটা কুঁজো ভর্তি জল আর গ্লাস। দক্ষিণ দিকে বড় সাইজের একটা জানলা আছে। অনেক জানলার পর্দা সরিয়ে দিতেই এক পাশটা রোদ এসে ঘরে প্রবেশ করল। নতুন জায়গা প্রথম বেশ ভালোই লাগে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেই কিছুক্ষণ পরে ডাক এলো খাবারের। দুপুরের খাবারের ভালোই বন্দোবস্ত করেছে প্রবীর। গরম ভাত, ডাল, আলু ভাজা আর দেশি মুরগির মাংস। খাওয়া দাওয়া শেষে ভালো এক ভাত ঘুম দিল অনেক। অনেকদিন পরে নিশ্চিন্তে ঘুম হলো অনেকের। পরন্ত বিকেলের এলোমেলো আলো জানলা দিয়ে এসে অনেকের গায়ে পড়ল। প্রবীরের আওয়াজ শুনতেই ঘুম ভাঙল তার। চোখ খুলে অনেক দেখে চা হাতে প্রবীর দাঁড়িয়ে আছে। অনেক জিজ্ঞেস করলো, আবার তুই আনলি? আমাকে ডাকলেই হতো। আরে ঠিক আছে, বস। চায়ে ধরে চুমুক দিতেই প্রবীর জিজ্ঞেস করলো, বল এবার তোর কি গল্প শুনি? একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট একটা হাসি দিয়ে শুরু করলো অনেক। আমরা তখন কলেজে 2nd ইয়ারে পড়ি। তখন 1st ইয়ারে আসে একটা মেয়ে। তার নাম ছিল পৌলুমি রায়। একটা অনাথ আশ্রমে ও বড় হয়েছে। খুব সম্ভবত ওই আশ্রমের হেড ওকে অভিভাবক হিসেবে ভর্তি করিয়েছিল। খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। আমি যখন 3rd ইয়ারে পড়ি তখন ওর সাথে প্রথম আলাপ হয় কলেজের প্লেসমেন্ট নিয়ে। তারপর ধীরে ধীরে একসাথে সময় কাটানো, বাগবাজার ঘাটের গঙ্গার হাওয়া খাওয়া, প্রিন্সেপ ঘাটে একসাথে হাঁটা, রবীন্দ্র সরোবরে আড্ডা, পুজোর সময় কুমোরটুলি ভ্রমণ, আরো অনেক। আমি এরপর একটা চাকরি পেয়ে যাই উইপ্রোতে, কিন্তু আমার মন বসে না। আস্তে আস্তে বাবার ব্যবসায় হাত দিতে শুরু করি। মোটামুটি ভালোই লাগছিল। এরপর ও চাকরি পেল TCS এ। আমরা দুজনেই সেটা সেলিব্রেট করছিলাম। এরপর আমি যখন বাড়িতে ওর কথা বলি তখন প্রথম দিকে কেউ কোনো আপত্তি জানায়নি। জানি না ওরা ধরেই নিয়েছিল কিনা যে আমি হয়তো সিরিয়াস নয়। কিন্তু ধীরে ধীরে যখন সব ঠিকঠাক হতে থাকলো তখন হঠাৎ আমার বাবা মা বেঁকে বসলো। কোনো অনাথের সাথে নাকি আমাদের পরিবারে সম্বন্ধ হতে পারে না। মাথায় আকাশ ভেঙে পড়েছিল, বিশ্বাস কর। সাথে সাথে পৌলমীকে জানাই ব্যাপারটা, কিন্তু ওর বিশ্বাস ছিল যে ও আমার বাবা মাকে বুঝিয়ে বলতে পারবে। আমাকে বেশি চিন্তা করতেও বারণ করে দিল। এরপর যখন বিয়ের জন্য সত্যি মেয়ে দেখা শুরু হলো তখন ও একটু ভয় পেল। হঠাৎ করেই আমাদের বাড়ি এসে আমার বাবা মায়ের সাথে কথা বলতে চাইল, কিন্তু আমার মা এটা সহ্য করতে পারল না। উল্টে ওকে অপমান করে বলে দিল, এই শোনো, এইসব কিন্তু হবে না। হ্যাঁ, 2 দিনের মেয়ে হয়ে এসেছো আমাদের বাড়ির বউ হতে। তোমাদের মতো মেয়েদের না আমি হাড়ে হাড়ে চিনি, বুঝেছো? এই চুলগুলো তো আমার আর এমনি এমনি পাকেনি। সব তোমাদের মতো দুমুখ মানুষদের ভালোভাবে চেনা জানা আছে আমার। সম্পত্তির এত লোভ যে আমার ছেলেটার মাথা খেলো।
বলি তোমার না বাপ মায়ের ঠিক আছে আর না তো বংশের ঠিক আছে। আমি লোকজনকে কি জবাব দেব বলতে পারো? শোনো, দয়া করে আর আমার ছেলের মাথাটা খেও না। আর ভবিষ্যতে যদি দেখি না আমার ছেলের আশেপাশে তুমি ঘুরছো, তুমি কিন্তু তখন আমার অন্য একটা রূপ দেখবে, এই আমি বলে রাখছি। এরপর আর পৌলমী সেখানে দাঁড়ায়নি। লজ্জায় অপমানে মুখ ঢেকে কাঁদতে কাঁদতেই আমার চোখের সামনে দৌড়ে বেরিয়ে গেল। প্রবীর মাঝপথে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া দাঁড়া, কাকিমা এতগুলো কথা বলল আর তুই চুপচাপ শুনে গেলি? না রে, বলেছিলাম যে তুমি কেন এই কথাগুলো বললে, সবাই সমান হয় না। মা উল্টে কি বললো জানিস? শোন, দুনিয়াটা এখনো অনেক কম দেখেছিস। ওই মেয়ে টাকার জন্যই তোর কাছে এসেছে। যেদিন দেখবি তোর চাকরিটা আর থাকবে না, সেদিন অন্য ছেলে দেখে পালাবে। হ্যাঁ, আমি তোকে অনেক ভালো একটা পরিবার দেখে বিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না। শ্বশুর বাড়িতে আদর যত্নের কোনো ত্রুটি হবে না। আর এর কাছে তুই কি পাবি বলতো? আমি বললাম এর কাছে আমি ভালোবাসা পাবো। মা উল্টে শেষবারের মতো রাগত স্বরে বলল, শোনো, শেষবারের মতো বলছি, পরশু মেয়ে দেখতে যাওয়া আছে আমাদের। চুপচাপ তুমি আমাদের সাথে যাবে। আর একবারও যদি ওই নষ্ট মেয়ের নাম তুমি মুখে এনেছো, তাহলে কিন্তু এই পরিবার তোমাকে ত্যায্য পুত্র করবে। প্রবীর বেশ উত্তেজিত কণ্ঠে বলল, এই হলো আমাদের মা বাবার জেনারেশনের সমস্যা। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কোনো প্রবলেম নেই আমার, কিন্তু ওই তারা যেটা জানে সব ঠিক, বাকি সবাই ভুল, এই বিষয়টা একদমই। যাই হোক, এরপর কি হলো? এরপর আর কি হবে, আর এক বড়লোক বাড়ির একমাত্র মেয়ে সুস্মিতার সাথে আমার বিয়ে ঠিক হলো। সত্যি বলতে ঘর ছেড়ে ওর সাথে এক কাপড়ে বেরিয়ে যাওয়ার মতো সাহস ক্ষমতা কিছুই ছিল না। আর নিজেও তো চাকরি করিনি, তাই আর্থিক অবস্থা আমার একার বলতে কিছুই ছিল না। যা ছিল সবই পৈতৃক। বাড়ি ছাড়লে দুজনকেই না খেতে পেয়ে মরতে হতো। বিয়ের দিন রাতে আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওকে ফোনে, এর তরফ থেকে কোনো উত্তর পাইনি। হ্যাঁ, শুধু একটা লম্বা মেসেজ পেয়েছিলাম, তাতে লেখা ছিল, প্রিয় অনেক, এই নষ্ট মেয়েটা তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তোমার আগামী জীবন সুখের হোক এই প্রার্থনা করি। আমাকে হয়তো আবার জীবনের এমন কোনো উপান্তে পেতে পারো যেখানে তুমি নিঃস্ব হয়ে যাবে। আমি কিন্তু তখনও তোমায় ছেড়ে যাব না। আমি সেদিনও তোমার পাশে দাঁড়াবো। তোমার মায়ের প্রতি আমার বিশেষ কোনো রাগ নেই। উনি বয়স্কা মানুষ, মা হিসেবে উনি সন্তানের ভালো যেটা বুঝেছেন সেটাই করেছেন। তুমিও খামোখা ওনার উপর রাগ করে থেকো না। সুখে সংসার করো। শুধু সম্ভব হলে তোমার আমার স্মৃতিচিহ্ন হিসেবে তোমাদের ছেলে বা মেয়ে হলে আমার প্রিয় নামটাই রেখো। তবে বউয়ের সাথে ঝগড়া না করেই রাখবে। চললাম। এতেই তোমার প্রিয় পৌলমী। সত্যি বলতে বিয়ের পর থেকেই ব্যবসায় উন্নতি থেমে গেল। না, এতে সুস্মিতার কোনো দোষ নেই, ওসব আমি মানিও না। কিন্তু এরপর থেকে আমরা খুব কমই সুখের মুখ দেখেছি। শুধু পৌলমীর কথা অনুযায়ী আমার ছেলের নামটা অংশু রেখেছি। সুস্মিতা কোনো আপত্তি করেনি? না, ওরও নামটা ভালো লেগেছিল হয়তো। আর এসব তো আরো জানে না, জানলে হয়তো বাধা দিত। প্রবীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে তোর বিয়ের ওই সময়টাই পৌলমী তোর থেকে দূরে কোথাও যাচ্ছিল, এরপর অ্যাক্সিডেন্ট, আর তারপর স্মৃতিশক্তি লোপ, আর এখন এখানে প্রিন্সিপাল এবং আমার হবু স্ত্রী স্নিগ্ধা। একটা হালকা চাপড় মেরে প্রবীর আবার বলল, তাহলে বল, কি করবি? কি আর করব, আমার নিয়তি যেখানে আমাকে নিয়ে যাওয়ার সেখানেই যেতে হবে। সেদিন সন্ধ্যায় স্নিগ্ধা এবং অংশু ফিরে এলো। তখন স্নিগ্ধা একটু আলাদা করে কথা বলতে চাইল অনেকের সাথে।
স্নিগ্ধার অনেক মুখোমুখি একটা টেবিলে বসে কথা শুরু করলো। স্নিগ্ধাই প্রথমে বলল, দেখুন অনিকবাবু, আপনার ছেলের খাতাগুলো আমি দেখেছি, আর আপনার ছেলের সাথে একটা সেশনও করেছি। আসলে সচরাচর মিসেস গুহ কাউকে এত সহজেই স্কুলে রেকমেন্ড করেন না, তাই আমি একটু খতিয়ে দেখছিলাম আর কি। আপনার ছেলের ডিসলেক্সিয়া আছে। কি আছে? দেখুন, অবাক হবেন না, অনেক বাচ্চারই এরকম হয়। ও আসলে অক্ষর, সংখ্যা, প্যাটার্ন এসবে খুব কনফিউজ হয়ে যায়। তবে অন্যদের থেকে ওর কেসটা একটু অন্যরকম। ওর শুধু পড়াশোনার ক্ষেত্রেই এটা আছে। লেফট রাইট কম্বিনেশন, পুশ পুল, কনফিউজ হয়ে যাওয়া, এগুলো হয় ওর। যেমন ধরুন, আপনি ওকে তারা আঁকাতে বলবেন, তাহলে ও গুলিয়ে ফেলবে কোন লাইনের পর কোন লাইন আঁকতে হবে বা জুড়তে হবে। বা বানানে গন্ডগোল হওয়া, যেমন KNOW এর উচ্চারণ নো, যার অর্থ কোনো কিছু জানা। আবার NO এর উচ্চারণও নো, যার অর্থ না সূচক। এরকম অনেক শব্দ আছে, এগুলোতে না ও কনফিউজড হয়ে যায়। তাহলে ম্যাডামের উপায় কি? আমি ওকে পার্সোনাল গাইড করে দেব। এই কটা দিন ও আমার সাথে থাকবে, যদি বা আপনার কোনো আপত্তি না থাকে তো। না না ম্যাডাম, আমার আবার কিসের আপত্তি? এরপর দুজনেই একে অন্যের অনুমতি নিয়ে বিদায় নিল। স্নিগ্ধার সামনে নিজেকে সংযত রাখা খুবই কঠিন হয়ে পড়ছিল অনেকের পক্ষে। অনেক ফিরে এলো তার গেস্ট হাউসে। একটু পরে প্রবীর ঢুকলো তার ঘরে। ঢুকেই একটা টেবিল এনে একটা লম্বা কাগজ পেতে দিল তার উপর। একটা কিসের ব্লু প্রিন্ট লাগছে। প্রবীর তাকে বলল, বেশি সময় নেব না, ক্লান্ত আছিস হয়তো। এই দেখ, আমার স্বপ্ন এই গ্রামে একটা লেদার ফ্যাক্টরি খুলব। সব রেডি আছে, কিন্তু এখানে একজন ম্যানেজার চাই, যে বিশ্বাসী হবে, দক্ষ হাতে সব দিক সামলাবে। আর যদি এভাবে 2 বছর কাজ ভালো চলতে থাকে, কন্ট্রাক্ট অনুযায়ী সে এই ফ্যাক্টরির মালিক হয়ে যাবে। তখন আমার সাথে এই ফ্যাক্টরির কোনো সংযোগ থাকবে না। তোর তো লেদারেরই কারবার ছিল, তোর ভালো সুবিধা হবে। গ্রামের বেশিরভাগ মানুষ এখনও চটের জিনিস ব্যবহার করে, তাদেরকে একটু আধুনিকতার ছোঁয়া দিতে চাইছি জাস্ট। যদি ভালো লাগে তাহলে কাল থেকেই কাজ শুরু করে দে। ভালো লাগা না লাগার উপর এখন আমার কিছু আর যায় আসে না রে। কিন্তু ফ্যাক্টরি কই, রেডি হয়ে গেছে? না, পুরনো একটা বন্ধ চটকল আছে, ওটাই আজকে পরিষ্কার করতে বলে দিয়ে এসেছি। কাল দেখ প্রাথমিক কাজটুকু শুরু করা যায় কি না। আচ্ছা আচ্ছা, ভালো, বেশ। খুব একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নেই। হ্যাঁ, ক্ষতির চান্সেস কম, তোর জন্য আদর্শ এখন। থ্যাংক ইউ। এসব বললে রিটার্ন ট্রেনের টিকিট কেটে কলকাতায় পাঠিয়ে দেব। অনেকদিন পর অনেক আবার প্রাণ খুলে একটা হাসি হাসল। অবশেষে সবকিছু একটা সঠিক ট্র্যাকে এসেছে বলে মনে হচ্ছে তার। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেক একটা সিগারেট ধরালো। স্নিগ্ধা পৌলমের সাথে কাটানো মুহূর্তগুলো সব মাথায় ঘুরছিল। হয়তো তাকে পেলে আজ জীবনটাই অন্যরকম হতো। এতটা নিঃস্ব হয়তো তাকে হতে হতো না। সেই পৌলমের কাছে আজ তার ছেলে মানুষ হচ্ছে, তার হবু স্বামীর কাছে তাকে কাজ চাইতে হচ্ছে। ভাগ্যের জায়গা কিভাবে ঘুরে গেল তাদের জীবনে। হঠাৎ তার মনে পড়ল পৌলমের শেষ মেসেজের কথা। কিরকম অদ্ভুতভাবে যেন সত্যি মিলে গেল সেই শেষ কথাগুলো। যখন সে একেবারে নিঃস্ব হলো, তখনই সে আবার দেখা পেল পৌলমের, তবে অন্য রূপে, অন্যভাবে। সেই এখন তাকে সাহায্য করছে, তার পাশে থাকছে। হালকা ছলছল করে উঠল তার চোখটা। পূর্ণিমার চাঁদটা ঘরের জানলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের গায়েও কলঙ্কের দাগ রয়েছে। তারা তো নিতান্তই সাধারণ মানুষ। আর কিছু ভাবলো না অনেক, চোখ মুছে বিছানায় গা এলিয়ে দিল। কান্না তো পাচ্ছে,
কিন্তু আজ কাঁদা বারণ। 1 মাস পরে স্নিগ্ধা এবং প্রবীরের আনুষ্ঠানিকভাবে বিয়ের তোড়জোড় চলছে পুরো উদ্যমে। অনেক বেশ ভালোই কাজ করছে তাদের চামড়ার ফ্যাক্টরিতে। উৎপাদন এবং কোয়ালিটি দুটোই বেশ ভালো হচ্ছে। প্রবীরের ভরসার যোগ্য দাম দিচ্ছে অনেক। অংশু যথেষ্ট ভালো হয়ে উঠেছে পড়াশোনায় আগের থেকে। স্নিগ্ধা ম্যাডাম বেশ ভালো মতোই তাকে গাইড করছেন। সেদিন সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা। এই ভরা ডিসেম্বর মাসে আকাশ মেঘলা কেন কে জানে। দুপুরে ফ্যাক্টরিতে বসে লাঞ্চ করছিল অনেক। প্রিন্সিপাল ম্যাডামের বিয়ে বলে তার আগে আজকেই শেষ স্কুল ছিল অংশুদের। হঠাৎ করেই বাইরে থেকে একটা ডাক শুনতে পায় সে। অনিকবাবু ভিতরে আছেন? অনেক শুনেই বুঝলো প্রিন্সিপাল স্নিগ্ধা এসেছেন। সে সাথে সাথেই বাইরে বেরিয়ে এলো। অনেকের হাতে একটা খাতা বেশ হাসি মুখেই তুলে দিল প্রিন্সিপাল ম্যাডাম। অনেক মনে মনে বুঝলো এখন এই হাসির কারণ। 2 দিন পরেই তার সংসার হবে। দেরিতে বিয়ে হলেও সঠিক মানুষের সাথে বিয়ে হচ্ছে তার পায়ের তলার মাটি এখন যথেষ্ট শক্ত। এসব ভাবছিল, হঠাৎ আবার ঘোর কাটলো স্নিগ্ধা ম্যাডামের ডাকে। এটা আজকের স্কুলে একটা ছোট্ট টেস্ট নিয়েছিলাম। এটা আমার অংশুর ইমপ্রুভমেন্টের প্রুফ। বেশ ভালোই উন্নতি করেছে ও। এরপর আর কোনো কথা না বলে স্নিগ্ধা ম্যাডাম হাঁটতে লাগলো সামনে দাঁড় করিয়ে রাখা রিকশার দিকে। অনেকের হঠাৎ খেয়াল হলো, স্নিগ্ধা কি বলল এটা? আমার অংশু মানে মানে মুহূর্তেই চোখ বড় বড় হয়ে গেল তার। মুখ তুলে সাথে সাথেই স্নিগ্ধার দিকে তাকাতেই দেখল সে রিকশায় বসে হাসছে। তার চোখ হালকা ছলছল করছে। সে চিনেছে, তার পৌলমে তাকে চিনেছে। একটা সূক্ষ্ম এবং আশার রেস দেখা দিল অনেকের মুখে। সে ভাবল এখনই দৌড়ে গিয়ে স্নিগ্ধাকে বলবে যেন সে তার কাছে ফিরে আসে। সে দৌড়তে গেলেই তার হাতে ধরে থাকা খাতার ভেতর থেকে একটা ছোট্ট কাগজ পড়ল। কৌতূহলবশতই সেটা সে তুলে নিয়ে দেখল তাতে লেখা আছে, বলেছিলাম না অনেক, তোমার সাথে দেখা হবে আবার যেদিন তুমি নিঃস্ব হবে। তবে বড্ড দেরি করে ফেললে। অংশুকে কাছে পেয়ে খুব ভালো লাগছিল। ধন্যবাদ শেষ কথাটুকু রাখার জন্য। আমাদের জন্য বরং স্মৃতিটুকুই থাক। এতে বলুন। ঝিরঝিরি করে বৃষ্টি পড়তে লাগলো। ভিজতে থাকলো একা রাস্তায় অনেক। চোখ থেকে কি জল পড়ছে? অনুশোচনায় সে দগ্ধ হচ্ছে। হলেই বাকি শীতল বৃষ্টির আমেজ তার চোখের অশ্রু এবং অনুশোচনা দুইকে শান্ত করে দিচ্ছে একে। মাটির উপর বৃষ্টির ঝিরঝিরি আওয়াজ কানে আসছে। দূরে চায়ের দোকানে রেডিওতে তখন গান বেজে চলেছে। সবার কিছু দুঃখ আছে। দুঃখ আছে ব্যক্তিগত, দুঃখ চাপার ফন্দি আছে। সবার আছে নিজের মতো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মার্জিত মতামত। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য, গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে দেবাঞ্জন, তৃষা, সৃষ্টি, ঝিনু, পূজা, সুদীপ্তা, রঞ্জুশ্রী ও আমি সূর্য, শব্দগ্রহণে সূর্য, আবহে অরিত্র, সমগ্র পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
শুভরাত্রি।